পারবে না, সে সে কাউকে ছাড়বে না। চিকন একটা গলায় চিৎকার করে চলেছে, চায়ে গরম, চায়ে গরম। মিশকালো একটা লোক, হাতে এক বিশাল চায়ের ফ্লাক্স। চিল্লাতে চিল্লাতে রাজু সাহেবের সামনে মিনিট তিনেক ধরে ঘুরঘুর করছে। যতবার রাজু সাহেবের সামনে যাচ্ছে ততবার রাজু সাহেব বিরক্ত হচ্ছেন, কিন্তু চাওয়ালার কোনো ভ্রুক্ষেপই নেই। লাকসামের রেল স্টেশনের ওয়েটিংয়ে রাজু সাহেব আজ রাতের গুটি কয়েক যাত্রীর মাঝে একজন। সুরকুট করা বলে রাজু সাহেবের দিকে বারবার এগিয়ে আসছে একের পর এক হকার। তিনি সবাইকে ফিরিয়ে দিয়েছেন। ওনার মা ওনাকে ভরপেট খাইয়ে দিয়েছে, আর পই পই করে বলে দিয়েছে যেন তিনি কোনো রাস্তার খাবার না খান, আর মায়ের কথা তিনি কোনোদিনই ফেলেন না। এই ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ, এই বলে একটা ছোট্ট বাচ্চা এসে ডিমের ঝুড়িটা রাজু সাহেবের সামনে রেখে বলল, স্যার একটা ডিম নেন, অনেক ভালো লাগবে খেলে, দেব ছোলে? বলেই একটা ডিম নিয়ে ছোলা শুরু করে দিল। রাজু সাহেব কুচকে তাকিয়ে আছেন ডিমওয়ালা ছেলেটার দিকে। তারপর গলাটা একটু চড়িয়ে বললেন, তোমাকে কি আমি ডিম ভাঙতে বলেছি? তুমি ডিম ভাঙলে কেন? হলদে দাঁত বের করে ছেলেটাই একগাল হেসে বলল, স্যার সবাইকে 8 টাকা করে দিই, আপনাকে 6 টাকায় দেব, নেন খেয়ে দেখেন কেমন মজা। বলে ডিমটা একটা কাগজে নিয়ে চামচ দিয়ে 2 ভাগ করে নুন ছিটিয়ে দিল রাজু সাহেবের হাতে। রাগে মাথা জ্বলতে শুরু করলো ওনার, কিন্তু একটু পরেই নিজেকে সামলে নিয়ে বললেন, না আমি খাবো না, তুমি টাকা নিয়ে বিদায় হও। বলেই মানি ব্যাগ থেকে 10 টাকার একটা নোট দিলেন ছেলেটাকে। ছেলেটা নোটটা নিয়ে ডিমটা রাজু সাহেবের পাশের বেঞ্চে রেখে হন হন করে চলে গেলেন। সেই ছেলেটার চলে যাওয়া দেখে ওনার মাথার ভিতর রাগে জ্বলতে শুরু করলো, কিন্তু তিনি মনে মনে বিড়বিড় করে কি যেন একটা বলে আবার মনোযোগ দিলেন ট্রেন লাইনের দিকে তাকিয়ে থাকাকে। রাজু সাহেব থাকেন ঢাকায়, একা একটা ফ্ল্যাট ভাড়া করে। উনি ঢাকা হাইকোর্টের একজন উকিল। মা থাকেন লাকসামের ফুলগ্রামে। উনি অনেক চেয়েছেন মাকে সাথে করে ঢাকায় নিয়ে আসতে, কিন্তু ওনার স্বামীর কবর ছেড়ে কোথাও উনি যান না। তাই আজ রাজু সাহেবের সাথে তিনি যাচ্ছেন না। ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে সুনামগঞ্জের প্রফেসর আকমল সাহেবের বাসায়। প্রফেসর আকমলের মেয়ের সাথে রাজু সাহেবের বিয়ের কথা চলছে 2 সপ্তাহ ধরে। শেষে মেয়ে দেখার জন্য আকমল সাহেব রাজু সাহেবের পরিবারকে ডেকে পাঠান, কিন্তু রাজু সাহেবের মা যেতে রাজি হননি। তাই শেষ পর্যন্ত বিয়ে করার জন্য নিজেকে একা যেতে হচ্ছে রাজু সাহেবের। ওনার কোনো ভাই বোনও নেই যে ওনার সাথে যাবেন, তাই একা এই মাঘের শীতের রাতে টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ঢাকা সিলেটগামী ট্রেনের জন্য। স্যার পেপার নেন, পেপার, পেপার নেন, গরম গরম খবর, মজার মজার খবর। বলে ওনার সামনে এসে 18-19 বছরের একটা ছেলে এসে মাসিক পত্রিকা যাচতে লাগলো। তিনি মুখ ফিরিয়ে নিলেন। তিনি যাত্রাপথে ঘুমিয়ে কাটান। এই রংচঙে পত্রিকা কোনোদিন ওনাকে টানেনি। উনি বেশির চেয়ে বেশি দৈনিক পত্রিকা পড়েন, কিন্তু ছেলেটা নাছোড়বান্দা, ওনাকে পেপার বিক্রি করেই ছাড়বে। শেষে বিক্রি করতে না পেরে একটা নগ্ন ছবিওয়ালা চটি বই রাজু সাহেবের চোখের সামনে ধরে নাচতে নাচতে বলল, স্যার দেখেন কত গরম গরম জিনিস, নেবেন নাকি?
সেটা আরও ভালো ভালো জিনিস আছে বলে দাঁত বের করে হাসতে লাগলো। এবার রাজু সাহেব চোখ বড় বড় করে এমনভাবে তাকালেন যে ছেলেটা প্রায় পালিয়ে বাঁচল। উনি এবার নিজের ব্যাগ থেকে একটা শরৎ সাহিত্য সমগ্র বের করে পড়তে শুরু করে দিলেন। কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেন আসতে আসতে আরও 2 ঘন্টা লাগবে, তাই এই 2 ঘন্টা কিভাবে কাটাবেন তিনি বুঝে উঠতে পারছেন না। শরৎবাবুর বইয়ের চোখ বুলাতে বুলাতে তিনি খেয়াল করলেন ওনার পাশের হাত বিশেক দূরে একটা দম্পতি নিজেদের মধ্যে গল্পগুজব করছেন। তিনি প্রথমে উঠে গিয়ে ওনাদের সাথে ভাব জমাবেন বলে চিন্তা করেছিলেন, কিন্তু পরে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন। একটু পরেই ঢাকা চট্টগ্রামগামী ট্রেন আসলে ওনারা উঠে চলে গেলেন সেই ট্রেনে করে। ভাব দেখে ওনাদের নতুন বিবাহিত বলে মনে হলো। মনে মনে চিন্তা করতে করতে উনি আবার পড়ায় মনোযোগ দিলেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন ওনার চারপাশ কেমন যেন শুনশান, কোনো সাড়া শব্দ নেই। বই থেকে মাথা তুলে কান পেতে শুনতে চেষ্টা করলেন রাজু সাহেব, কিন্তু তিনি কোনো শব্দ শুনতে পেলেন না। মাথা তুলে 2 পাশে দেখলেন হালকা টিমটিমে 40 ওয়াটের বাতি জ্বলছে 4টে। এতে চারপাশের অন্ধকার আরও গাঢ় বলে মনে হলো ওনার। এর মাঝে মাঘ মাসের কুয়াশাও আছে। উনি কান পেতে থাকলেন অনেকক্ষণ। না, তিনি কোনো ঝিঝি পোকারও ডাক শুনতে পেলেন না। এমনিতে তিনি তুখর উকিল হলেও একাকিত্বে কিছুটা ভয় পান, তাই বেঞ্চ থেকে উঠে গিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে এগিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়েও তিনি হতাশ হলেন। সেখানে একটা পাগলি ছাড়া কেউ নেই। স্টেশন মাস্টার কোন ফাঁকে চলে গেছে নিজের বাড়িতে, এটা উনিও টের পেলেন না। স্টেশন মাস্টারের বেঁধে দেওয়ার সময়ের বাকি আছে মাত্র 10 মিনিট। তিনি ঘড়ি দেখতে দেখতে এসে বসলেন ওনার আগের সিটে এবং বসতে গিয়ে হঠাৎ দেখলেন ওনার পাশে এক বৃদ্ধা মহিলা বসে আছেন। উনি গলা খাকড়ি দিয়ে গিয়ে বসে পড়লেন মহিলার পাশে। এই ঠান্ডায় মহিলা অনেকটা কুঁকড়ে আছেন, সাদা শাড়ি পরে আছেন তিনি। রাজু সাহেব ভাবতে লাগলেন এই শুনশান রাতে মহিলা বসে আছে কেন, কে তিনি, কেন এলেন এখানে। এমনটা ভাবতে ভাবতেই মহিলা নিজে নিজেই বললেন, ভাবছেন তো আমি এখানে কেন। শুনেই রাজু সাহেব বেশ চমকে উঠলেন। মহিলার গলার আওয়াজ অনেকটা ভাঙা, শুনে মনে হচ্ছে উনি অনেক কষ্ট করে কথা বলছেন। কথাটা বলেই তিনি রাজু সাহেবের দিকে তাকালেন। রাজু সাহেব সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না। ভয়ে শরীরের ভেতরটা ঘেমে উঠল ওনার। এই শীতের মাঝে তিনি ভেবেছিলেন কোনো এক ভূত ওনার পাশে বসে থাকবে। আজ তো মানুষ দেখে কিছুটা স্বস্তি পেলেও মহিলার চোখ দুটি দেখে উনি ভয় পেয়ে গেলেন। আমি সুনামগঞ্জ যাব বাবা, সেখানে আমার ছেলের কাছে যাব। শুনেছি ট্রেন আসতে অনেকক্ষণ বাকি, তাই আমি ঘর থেকে বের হয়েছি দেরিতে, এখন আসলাম। ঘরের পাশেই মাস্টার সাহেব থাকেন, তিনি আমাকে বললেন 5 মিনিট পরেই ট্রেন আসবে, তাই আমি চলে আসলাম। আপনার কোনো অসুবিধা নেই তো এখানে বসলে? এই বলে জল জল চোখে তাকালেন বৃদ্ধা রাজু সাহেবের দিকে। রাজু সাহেবের বেশ অস্বস্তি হলো এই প্রশ্ন শুনে। তিনি মনে মনে অনেক কিছু চিন্তা করলেও ভদ্রতার খাতিরে বললেন, না না, কোনো সমস্যা নেই আপনি বসলে। আমি তো এখানে বসার সিট দখল করে রাখতে আসিনি। এই বলে বইটা খুলে পড়তে শুরু করে দিলেন তিনি। আর মিনিট খানেক পরেই তিনি ই-বগির সামনে এসে একটা সিটে বসলেন। ই-বগিটা এসে থামলো ওনার সামনেই। উনি আস্তে করে উঠে পড়লেন ট্রেনে। ওনার পিছু পিছু বৃদ্ধ মহিলাও উঠে পড়লেন।
ওনাদের সিট একই বগিতে পড়েছে এবং যথারীতি সেই বগিতে আর কোনো মানুষজন নেই। সিটে বসেই রাজু সাহেব বইটা ব্যাগে ঢুকিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়বেন বলে মনস্থির করলেন। তিনি বই ব্যাগ গুছিয়ে বসতে যাবেন, এমন সময় স্টেশন মাস্টারের রুমে বসে থাকা সেই পাগলি রাজু সাহেবের বগির বাইরে থেকে জানালা দিয়ে রাজু সাহেবকে চিৎকার করে বলতে লাগলো, ওই তুই যাস না ওই ট্রেনে, এরা তোকে শেষ করে দেবে, তুই যাস না, অমঙ্গল হবেই, ঘোর অমঙ্গল। চিৎকার করে বলতে বলতেই ট্রেন ছেড়ে দিল। রাজু সাহেব মনে মনে পাগলের প্রলাপ মনে করে হেসে ব্যাগটা মাথার উপর রেখে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলেন। ট্রেন পেরিয়ে গেল লাকসাম স্টেশন। তিনি গলা বাড়িয়ে বাইরে তাকিয়ে দেখলেন ওনার বগি থেমে আছে, ট্রেন চলছে না। চারিদিকে প্রচণ্ড বাতাসের শো শো শব্দ হচ্ছে। এই শব্দে ওনার ঘুম ভেঙে গেল। উনি উঠে বাইরে যাওয়ার গেটের দিকে তাকালেন। অনেক কষ্টে সেই গেট খুলে যা দেখলেন, ওনার তাতে হার্টবিট বেড়ে গেল কয়েক গুণ। দেখলেন ওনার বগির কোনো দিকেই কোনো বগি নেই। উনি হয়তো খেয়াল করেনি উনি শেষ বগিতে উঠেছিলেন এবং চলতি পথে কোনোভাবে ওনার বগির সাথে মূল ট্রেনের সংযোগ ছিঁড়ে গেছে। ভাবতেই উনি ঘেমে গেলেন। কেউ নেই চারিপাশে, শুনশান নীরবতা, এমনকি বগিতেও কেউ নেই। চারিদিকে ফাঁকা একটা জায়গায় তিনি একা একটা ট্রেনের বগিতে। চিন্তা করতেই ওনার ঘাড়ের বাঁ পাশে ব্যথা করতে লাগলো। ওনার কয়েক বছর ধরে হাই প্রেশার। উনি বুঝতেই পারলেন না উনি কি করবেন। মাথার ওপর আকাশ ছাড়া কিছুই তিনি ভালোভাবে খেয়াল করতে পারছেন না। বগিতেও বসে থাকতে পারছেন না। অন্ধকার বগি, বাইরে ঝড়, এবং এমন সময় হঠাৎ করে ঝড় থেমে গেল। উনি এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলেন এবং ঠিক সেই সময় ফুট করে একটা শব্দ হলো। শব্দটা এসেছে বগির পিছন দিক থেকে। উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানের বিপরীত দিক থেকে। তিনি ভালোভাবে খেয়াল করার চেষ্টা করলেন। দেখলেন সেই ঘুমটা পড়া বৃদ্ধা এসে সামনে দাঁড়ালো ওনার এবং ওনার গলা চেপে ধরল প্রচণ্ড শক্তিতে। এক ঝটকায় ওনার ঘুম ভেঙে গেল। উনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। বইটা কোলের ওপর রেখে তিনি ঘুমিয়েছিলেন। চারপাশে সেই কোলাহল শুনে শরীরে কিছুটা শক্তি পেলেন। তারপর দেখলেন ওনার সামনে এসে দাঁড়িয়েছে সিলেটগামী ট্রেন। ওনার বগি নাম্বার টি। উনি দেরি না করে উঠে বসে পড়লেন বগিতে। ওনার জিনিসপত্র গুছিয়ে নিতে নিতেই তিনি একটা চিৎকার শুনতে পেলেন বাইরে। কোত্থেকে একটা পাগলি এসে চিৎকার করে বলতে লাগলো, এই যাস না ওই ট্রেনে, এরা তোরে শেষ করে দেবে, তুই যাস না, অমঙ্গল হবে, ঘোর অমঙ্গল।